হ্যালো স্টুডেন্টস, হ্যালো সবাইকে। শুভ নববর্ষ প্রথমেই। আমি এই ভিডিওটা কোনো নিচু ক্লাসের জন্য বানাচ্ছি না বা ছোট ক্লাসের জন্য বানাচ্ছি না। এই ভিডিওটার মূল পারপাস হচ্ছে যারা কলেজে 6 সেমেস্টারে ইংলিশ নিয়ে পড়ছে, অর্থাৎ এমডিসি কোর্স, অনার্স নয়, এমডিসি কোর্সে যারা পড়ছে তাদের একটা সমস্যা হচ্ছে তারা সঠিক মতন বই পাচ্ছে না। এমনকি আমিও যেহেতু 6 সেমেস্টারে পড়ছি ইংলিশ ভার্সন, মানে ইংলিশ সাবজেক্টটা নিয়ে এমডিসিতে, তো আমি পুরো কলেজ স্ট্রিট ঘুরে একটা মাত্রই বই পেয়েছি এবং সেই বইটা হচ্ছে এইটা, দেখতেই পাচ্ছ, লিটারেচার দিয়ে দেওয়া আছে। এই যে রাইটারের নাম কি? রাইটারের নাম হচ্ছে স্বর্ণ মুখার্জি আর এন দিন্দা নাম আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি, সেমিস্টার 6। তাই এই বইটা আমি অনেক খোঁজাখুঁজি পড়ার পর পেয়েছি এবং তার সাথে একটা ডিউ পার্ট পেয়েছি। এই ডিউ পার্টের মধ্যে কিছু গল্প এবং কবিতা আছে। এবার মেন জিনিস কি, ক্যালকাটা ইউনিভার্সিটি 6 সেমিস্টারের যে সিলেবাস ইংরেজি, সেটা হিউজ পরিমাণে আছে এবং সেখান থেকে প্রত্যেকটা গল্প না পেলেও 3টে গল্প, 3টে কবিতা এবং আমাদের যে নোভেল অর্থাৎ দ্য শ্যাডো লাইন্স, এটা পাওয়া গেছে। এই কটা নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি এই ভিডিওটা বানাচ্ছি মূলত, আমি অনেকেই দেখেছি যারা এরকম আছে যারা ভালো টিচারের কাছে পড়তে পারে না বা যাদের কাছে ফোনের নোটস বানাতে পারে কিন্তু সঠিক গল্পটা থাকলে আরো ভালো করে বানাতে পারতো। তো যার কারণবশত আমি ঠিক করলাম যে আমি এবং আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে সাহায্য করবে এই ভিডিওটা বানিয়ে, যে তারাও যাতে পরীক্ষার সময় ভিডিওগুলো 2x মোডে দেখে রেখে গেলেও তাদের নোটস গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের সামনে যেটা শুনে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের প্রথম যে গল্প, অর্থাৎ দ্য মারুন্ড। ঠিক আছে, দ্য মারুন্ড গল্পটা কার লেখা? প্রতিভা বসুর লেখা। এই আমি বলবো এই যে নোটসটা তোমরা আগে স্ক্রিনশট তুলে নাও বা যদি খাতায় লিখে নিতে পারো। আমি একদম মেন হিন্টস পয়েন্টগুলো আমি লিখে দিয়েছি। আমি এই ভিডিওতে কোনো গল্প নিয়ে আলোচনা করব না, যেমন অন্যান্য ইউটিউবে যেমন খালি গল্পটা নিয়ে আলোচনা আছে, আমি গল্প নিয়ে আলোচনা করব না। আমি এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ যে গল্পটা, সেই গল্পটা পড়বো আমি। এই গল্পটা ম্যাক্সিমাম 10 থেকে 12 পাতা, তো একটা ভিডিও কভার করা সম্ভব না। আমি পার্ট বাই পার্ট করব। আজকে আমি পার্ট 1 করছি, কাল বা পরশুর মধ্যে পার্ট 2, তারপর দিন পার্ট 3, তারপর দিন পার্ট 4, পার্ট 5, এরকম করে আমি পার্ট 5 তোমার পার্ট 6 এর মধ্যে পুরো গল্পটা কমপ্লিট করার চেষ্টা করব। আজকে আমি একদম স্টার্টিংটা নিয়ে শুরু করছি, তো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট যাচ্ছি আমাদের গল্পতে। যদি কোনো প্রবলেম থাকে আমাকে ডাইরেক্টলি কল করতে পারো অথবা মেসেজ করতে পারো, অথবা তোমরা কমেন্ট লিখতে পারো। তো আমরা যে গল্প, সেটা হচ্ছে দ্য মারুন। কার লেখা? প্রতিভা বসু। এই প্রতিভা বসু একজন কিন্তু আমাদের ভারতীয় ইন্ডিয়ান পোয়েট। ঠিক আছে, প্রথমে আমরা এই গল্পটার নামটা সম্বন্ধে, এই যে বলছে মারুন, এই মারুন কথার মানে কি? মারুন কথাটির অর্থ হচ্ছে কোনো বিশেষ ঘটনার মধ্যে আবদ্ধ হয়ে পড়া। ওকে, প্রথম পয়েন্ট এটা লিখে নাও। আচ্ছা, এই যে বলছে মারুন, এই দা মারুন, এটা অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সন। কোন গল্পের ইংলিশ ভার্সন? এটা হচ্ছে প্রতিভা বসুরই লেখা দুকুলহারা। দুকুলহারা এই গল্পটার ইংলিশ ভার্সন ট্রান্সলেশন হচ্ছে দ্য মারুড। ঠিক আছে, প্রথমে প্রতিভা বসু দুকুলহারা লিখেছিল, সেই দুকুলহারা গল্পটার বা উপন্যাসটার ইংলিশ ভার্সন হচ্ছে দ্য মারুড। ওকে, আচ্ছা, এই গল্পটার মধ্যে কি আছে? এই গল্পটার মধ্যে তোমরা যদি গল্পটা পড়ো বুঝতেই পারবে। এই গল্পটার মধ্যে আমাদের 1947 সালে যখন দেশ ভাগ হয়, ঠিক আছে, যখন স্বাধীন হওয়ার পর যখন দেশটা ভাগ হয়ে যায় 1947 সালের পর, তখন কি হয়, তখন বেশিরভাগ পূর্ব পাকিস্তানের যে সমস্ত লোকজন ছিল, সেই পূর্ব পাকিস্তানের লোক ধীরে ধীরে ভারতে আসা শুরু করে। আর সেই ভারতে আসার সময় তাদের যে মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটেছিল, তাদের জিনিসপত্র চুরি হয়ে গেছিল, এমনকি গল্পের মধ্যেই আছে, এমনকি পকেটমারি হয়ে যাচ্ছে, কেউ পদপিষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা পদপিষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষ। ও মুসলিমদের অত্যাচারের কারণে সেখানকার যারা বাঙালি মানুষ তারা ধীরে ধীরে ভারতে আসা শুরু করে, হিন্দুস্তান আসা শুরু করে। এবং সেই সময় আসার ফলে যে যে ঘটনাগুলো ঘটেছিল, যে মর্মান্তিক ঘটনাগুলো, সেগুলিকে প্রতিভা বসু তার মারুন গল্পে বর্ণনা করেছেন। তখনকার সিচুয়েশনটা তিনি একটা গল্পের মাধ্যমে এখানে আমাদের সামনে ফুটিয়ে তুলতে চেয়েছেন। ওকে, তো বেশি কথা না বলে আমি মেন পয়েন্টে আসছি। প্রথম কি, প্রতিভা বসুর জন্ম হচ্ছে 1915 সাল। প্রতিভা বসুর জন্ম হচ্ছে 1915 সাল। কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনি ঢাকা, অর্থাৎ বাংলাদেশে ঢাকায় জন্মগ্রহণ করেছেন। এবং মৃত্যু কত সালে? মৃত্যু হচ্ছে 2006। মৃত্যু কত? মৃত্যু হচ্ছে 2006। 1915 সালে জন্ম এবং মৃত্যু হচ্ছে 2006। ওকে, আচ্ছা, এটা একটু মুছে দিই, তাহলে এটা সুবিধা হবে বুঝতে।
ঠিক আছে, প্রতিভা বসু। আচ্ছা, তিনি প্রায় 200 খানা মতন বই লিখেছেন। এগুলো আমরা কিন্তু ভূমিকায় লিখতে পারি, কোনো উত্তর লেখার শুরুতে কিন্তু আমরা লিখতে পারি। একটুখানি কবির বিষয় লিখে দিলাম, তাহলে আমাদের উত্তরটা একটু বাড়লো। আচ্ছা, তারপরে কি নোবেল প্রাইজ পেয়েছিল 1940 খ্রিস্টাব্দে। তারপরে কি বলছে, সি ওয়াজ এ গুড সিঙ্গার, তিনি ছিলেন একজন ভালো গায়িকা। ঠিক আছে, এনাকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছিল, বাহবা দিয়েছিল যে বাহ, খুব সুন্দর। বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে তিনি কি ছিলেন, সি ওয়াজ দ্য ওয়াইফ অফ দ্য ফেমাস পোয়েট বুদ্ধদেব বসু, অর্থাৎ আমাদের যে ভারতের যে এক মহান কবি, বিখ্যাত কবি বুদ্ধদেব বসু, এই বুদ্ধদেব বসুর স্ত্রী হচ্ছেন আমাদের প্রতিভা বসু। আচ্ছা, তিনি 1972 সালে প্যারালাইজড হয়ে যান। কি করে আমি বলে দিচ্ছি একটুখানি। এই প্রতিভা বসু ইনি পথের যে সাধারণ কুকুর হয়, অবলা প্রাণী কুকুর, তাদের নিয়ে একটু তাদেরকে সাহায্য করতেন। এর ফলে কি হয়, এর ফলে একদিন কাজ করার সময় কুকুরের কামড়ে আমরা জানি জলাতঙ্ক রোগ হয়, তো ওনারও কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ ঘটে এবং সেখানে তিনি একটি টিকা নেওয়ার চিন্তা করেন। টিকাটার নাম কি, অ্যান্টি র্যাবিস শট, এটা হচ্ছে টিকাটার নাম। ঠিক আছে, এই টিকাটা নেওয়ার ফলে তার বডি 1972 সালে প্যারালাইজড হয়ে যায়। ওকে, আচ্ছা, এবার এই গল্পের আমরা কিছু ক্যারেক্টার সম্বন্ধে জানবো, যেই গল্পের মানে প্রধান চরিত্রগুলো সম্বন্ধে। ঠিক আছে, আচ্ছা, প্রথম কি ক্যারেক্টার হচ্ছে বিন্দুবাসিনী। বিন্দুবাসিনী হচ্ছেন একজন বয়স্ক মহিলা। ঠিক আছে, ইনি হচ্ছেন আমাদের গল্পের প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র, মেন ক্যারেক্টার। তারপরে আসছে এনার বৌমা অর্থাৎ ডটার ইন ল উত্তরা। এই উত্তরার দুটি মেয়ে আছে, একজন নাম হচ্ছে মিলু, যার 14 বছর বয়স, এবং বুলু, যার 10 বছর বয়স। এই মিলুর আসল নাম হচ্ছে মৃণালিনী। ঠিক আছে, গল্পের মধ্যে পড়বে। তারপরে এবার কিছু ছেলে ক্যারেক্টার আছে, মেল ক্যারেক্টার কারা আছে, কেশবানন্দ আছে। কেশবানন্দ একজন ভণ্ড সাধু। ওকে, তারপর আছে শশী শেখর। এই শশী শেখর একজন খুবই বাজে লোক, যিনি লোকের কাছে ভালো মানুষ দেখান কিন্তু ভেতরে ভেতরে কিন্তু খুব বাজে লোক। আচ্ছা, আছে জামির মিয়া, ইনি একজন টেনান্স এই বিন্দুবাসিনী প্রজা। আচ্ছা, রাজীব লোচন কি, রাজীব লোচন সরকার। রাজীব লোচন সরকার হচ্ছে এস এম শশী শেখরের মতন। ঠিক আছে, ইনি মেয়েদের নিয়ে অ্যাজ আ ব্যবসা করেন। ঠিক আছে, বিভিন্ন রকম ব্যবসা আছে, প্রস্টিটিউটের ব্যবসা আছে, বিভিন্ন ধরনের ব্যবসা আছে। ঠিক আছে, সো এই রাজীব লোচন সরকার সেই ব্যবসাটা করে। ওকে, আচ্ছা, এবার বলে দিই, এই যে বিন্দুবাসিনী যে কথাটা বলছি, এই বিন্দুবাসিনী কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে একটা সম্পত্তি ছিল এবং সে বলতে গেলে সেখানকার জমিদারের মতন ছিল। এই বিন্দুবাসিনীর বাড়িতে কোনো মেল ক্যারেক্টার নেই, ওই মেল ক্যারেক্টার নেই, কারণ বিন্দুবাসিনীর যে পরিবারের তার ছেলে, অর্থাৎ তার ছেলের নাম ছিল নিরাদ, অন্য কিছু মনে করবেন, নিরাদ এবং তার যে স্বামী, এই দুজনেই মারা যায়। 1 বছর অন্তর অন্তর দুজনেই মারা যায়। তো তাদের পরিবারে শুধুমাত্র বিন্দুবাসিনী, উত্তর এবং উত্তরার 2 মেয়ে মিলু এবং বুলু বাস করতো। ঠিক আছে, এবং তার একজন প্রজা ছিল জামিল মিয়া, খুব বিশ্বস্ত। ঠিক আছে, এবং বিন্দুবাসিনী জামিল মিয়ার প্রতি খুব ডিপেন্ডেবল ছিল, নির্ভরযোগ্য ছিল। ওকে, তাহলে এইগুলো আমাদের টোটাল প্রাথমিক থিমটা। এবার আমি ডাইরেক্ট আসছি গল্পতে। গল্পটা আমি যতটা পারবো ভালো করে বোঝানোর চেষ্টা করব, বেশি বড় ভিডিও করব না, কারণ পড়তে অসুবিধা হয়। আমি চেষ্টা করব যতটুকু করি ততক্ষণ তোমাদের ভালো করে দেওয়ার চেষ্টা করি। ওকে, চলো তাহলে শুরু করছি। দ্য মারুন বাই প্রতিভা বসু। ঠিক আছে, শুরু হচ্ছে। অ্যাট লাস্ট বিন্দুবাসিনী ফেল্ট রিয়েলি নার্ভাস। বলছে অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত বিন্দুবাসিনী অনুভব করেছিল রিয়েলি নার্ভাস, সত্যিকারের ভয়াতুর, মানে শেষ পর্যন্ত বিন্দুবাসিনী একটা ভয়াতুর মানে ভয়ের মতন নার্ভাস ফিল করেছিল। ফাইনালি, শেষ পর্যন্ত, ইট সিমড, এটা মনে হচ্ছিল, দে উড নট বি এবল টু লিভ দেয়ার এনি লঙ্গার, তারা সেখানে আর বাস করতে পারবে না। দেয়ার ওয়ার ওয়েভস অফ টেরর অল অ্যারাউন্ড। বলছে দেয়ার আর ওয়েভস অফ টেরর অল অ্যারাউন্ড, সেখানে চারিদিকে ওয়েভস অফ টেরর মানে সন্ত্রাসের ঢেউ ছড়িয়ে পড়েছে। শি ওয়াজ টোল্ড, তাকে বলা হয়েছিল, দ্যাট যে সামথিং কল্ড পাসপোর্ট, পাসপোর্ট নামের কিছু একটা ওয়াজ বিং ইন্ট্রোডিউস, যেটা প্রবর্তিত, যেখানে ইন্ট্রোডিউস মানে প্রবর্তিত হওয়া, যেটা প্রবর্তিত হয়েছে। অ্যান্ড আফটার, এবং সেটার পর, নো ওয়ান উড বি অ্যালোড টু লিভ ইস্ট পাকিস্তান ফর হিন্দুস্তান। বলছেন এই যে বিন্দুবাসিনীকে একটা কথা বলা হয়েছিল যে পাসপোর্ট নামের কিছু একটা প্রবর্তিত হয়েছে, এটা যদি একবার বেরিয়ে যায় তাহলে কোনো মানুষই পুরো পাকিস্তান ত্যাগ করে হিন্দুস্তানে যাত্রা করতে পারবে না। অল দ্য হিন্দুস হিয়ার, বলছে এখানে যা সমস্ত হিন্দু ছিল তারা সবাই উড বি ম্যাসাকার্ড। ম্যাসাকার্ড মানে হচ্ছে গণহত্যা করা। ঠিক আছে, বলছে এখানকার যারা হিন্দু সবাইকে গণহত্যা করে দেওয়া হবে।
জাস্ট লাইক ইন জালিওয়ানাবাগ, যেরকম করে জালিওয়ানাবাগে যেরকম করে হত্যাকাণ্ড হয়েছিল, সেরকমই এখানে এই যে পূর্ব পাকিস্তানের হিন্দুদেরকে ম্যাসাকার, গণহত্যা করে দেওয়া হবে। ওটা জালিয়ানওয়ালাবাগ, ঠিক আছে, একটু ভুল করে বলে ফেলেছি। তাহলে বলছি, ইজ ইট রিয়েলি সো, এটা কি সত্যি, ইজ ইট, তাই কি, প্রশ্ন করছে। প্যানিক ওয়াজ প্যালপাবেল অ্যামং দ্য মাইনরিটিস ইন পাকিস্তান অ্যান্ড এক্সোডাস বিগিন। বলছে প্যানিকটা কি হলো, ওয়াজ প্যালপাবেল, মানে স্পষ্ট, বলছে প্যানিকটা ছিল স্পষ্ট কাদের মধ্যে, অ্যামং দ্য মাইনরিটিস মানে সংখ্যালঘু ব্যক্তিদের মধ্যে, ইন পাকিস্তান, বলছে এই যে প্যানিকটা এই পাকিস্তানের সংখ্যালঘু ব্যক্তিদের মধ্যে খুবই স্পষ্ট হয়ে উঠেছিল। অ্যান্ড অ্যান এক্সোডাস বিগিন, এক্সোডাস মানে হচ্ছে দলবদ্ধভাবে কোনো জায়গায় প্রস্থান করা, ঠিক আছে, এবং এর ফলে তারা দলবদ্ধভাবে প্রস্থান করতে শুরু করলো। কোথায় কোথায়, অ্যাক্রস হেজেস অর্থাৎ বেড়ার এপার ওপার মিলিয়ে, ফিল্ডস মানে মাঠে, অ্যান্ড উডস মানে বনে, বিয়ন্ড ফার্ম হাউস ছাড়িয়ে বিভিন্ন জায়গায় মানুষ যেতে শুরু করে, সেখানকার মানুষরা পেরিয়ে কোথায় আসছে, হিন্দুস্তানে আসার চেষ্টা করছে এগুলো পেরিয়ে। সাম উইথ দেয়ার ট্রাঙ্কস অন হেডস, কিছু মানুষ তাদের মাথার মধ্যে ট্রাঙ্ক নিয়ে, ট্রাঙ্ক মানে যে সিলভারের যে হয় যেটা সুটকেসের মতন, সাম উইথ চিলড্রেন অন দেয়ার শোল্ডার্স, কিছু মানুষ তাদের বাচ্চাকে কাঁধে নিয়ে, সাম অ্যালোন, কিছু একাকী। টেরিফাইড পিপল ওয়ার রানিং অ্যাওয়ে ইন অল ডাইরেকশনস, বলছে টেরিফাইড পিপল মানে আতঙ্কিত মানুষরা ওয়ার রানিং অ্যাওয়ে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, ইন অল ডাইরেকশন, বলছে আতঙ্কিত মানুষরা এরকম প্রচুর দিকে মানে এদিক ওদিক কোনো দৌড়াদৌড়ি করছে, বুঝলি তো, আতঙ্কিত হয়। ইফ অনলি দে কুড ক্রস দ্য বর্ডার, শুধুমাত্র একটা ইচ্ছা কি, তারা বর্ডারটা ক্রস করতে চায়, পাকিস্তানের বর্ডার ক্রস করে তারা আমাদের হিন্দুস্তানে ঢুকবে। ক্র্যাকড উইথ ফিয়ার, বলছে তারা ভয় অলরেডি ভেঙে পড়েছেন। প্যান্টিং ফ্রম দ্য ইফোর্ট, বলছেন তারা তাদের যে পরিশ্রম ইফোর্ট সেটা দিয়ে থাকে, প্যান্টিং মানে হাঁপিয়ে পড়ছে, তারা হাঁপাচ্ছে তাদের পরিশ্রম করতে করতে। পিপল র্যান ফ্র্যান্টিক্যালি ফর ডিয়ার লাইফ, ফ্র্যান্টিক্যালি মানে হচ্ছে ফিউরিয়াসলি, মানে তোমার উন্মত্ত ভাবে, মানে এদিক ওদিক পাগলের মতন, ঠিক আছে, বলছে পিপল র্যান মানুষজন দৌড়াচ্ছে, ফ্র্যান্টিক্যালি উন্মত্ত হয়ে, ফর ডিয়ার লাইফ মানুষজন তাদের প্রিয় জীবনটাকে বাঁচানোর জন্য এদিক ওদিক উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতন দৌড়াচ্ছে, বুঝলে তো। তারপরে হোয়াট উড শি ডু নাও, এখন সে কি করবে। উইল ইট বি ওয়াইজ টু স্টে অন, এখানে থাকাটা কি একটা জ্ঞানের কাজ হবে বা ভালো কাজ হবে। এ ক্রেস্ট ফলেন মানে হচ্ছে হতাশ, ঠিক আছে, বলছে একটি হতাশ বিন্দুবাসিনী বা হতাশিনী বিন্দুবাসিনী স্যাট ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে বসে আছে, লস্ট ইন থট, এবং কি করছে, এবং তার চিন্তায় ডুবে আছে। বাট কিন্তু ওয়্যার উড শি গো, কিন্তু সে কোথায় যাবে, হু কুড শি গো টু, কার কাছে সে যাবে। সি ওয়াজ নট অ্যালোন, সে কিন্তু একা ছিল না। সি হারসেলফ, সে তো ছিলই, হার উইডো ডটার ইন ল, তার বিধবা ডটার ইন ল বৌমা, অ্যান্ড অ্যাজ লাক হ্যাভ ইট, আচ্ছা এই যে লেখা আছে অ্যাজ লাক উড হ্যাভ ইট, অ্যাজ লাক উড হ্যাভ ইট, এটা মানে হচ্ছে ভাগ্যের জোরে, ঠিক আছে, বলছে এবং ভাগ্যের জন্য, নট ওয়ান একটা নয়, বাট টু গ্র্যান্ড ডটার্স, কতগুলো ছিল, দুইটা নাতনি ছিল, বলছে সে একা ছিল না, কিন্তু সে তো ছিলই, তার সাথে তার বিধবা বৌমাও ছিল, এবং তার সাথে সে একটা নয় বরং দুটো নাতনিও ছিল, ছোট ছোট, এই যে ওরা পড়েছে মিলু এবং বুলু, এটা বলা হয়েছে। only if she had a young man in the family to rely on, বলছে only শুধুমাত্র if she had, যদি থাকতো এই young man একজন অল্পবয়স্ক মানুষ, in the family to rely on, বলছে যদি বিন্দুবাসিনীর পরিবারে একজন পুরুষ মানুষ থাকতো, rely on মানে নির্ভর করা বা বিশ্বাস করার মতো, বিশ্বাস করার জন্য। হিয়ার ইন দেয়ার ওল্ড অ্যানসেস্ট্রাল হোম, বলছে হিয়ার এখানে, ইন দেয়ার ওন অ্যানসেস্ট্রাল হোম তাদের নিজস্ব পৈতৃক বাড়িতে, দে ওয়ার আদারওয়াইজ কমফোর্টেবল ইনাফ, তারা যথেষ্ট পরিমাণে কমফোর্টেবলই ছিল, ঠিক আছে, মানে আরামদায়কই ছিল। ইন অ্যান আয়রন চেস্ট মানে হচ্ছে লোহার সিন্ধুক, বলছে লোহার সিন্ধুকে, সি স্টিল হ্যাড অ্যাট লিস্ট 40 ডলার্স অফ গুড, বলছে সি স্টিল তার ছিল, হ্যাড অ্যাট লিস্ট অন্তত পক্ষে 40 ডলার্স অফ গোল্ড, অর্থাৎ 40 ভরি সোনা ছিল। 3 বেনারসি শাড়ি, 3টে বেনারসি শাড়ি ছিল। 2 সেটস অফ সিলভার সার্ভিস, এখানে সার্ভিস মানে হচ্ছে বাসনপত্র, বলছেন দুটো বড় বড় তোমার সিলভার মানে কি তোমার রূপোর বাসনপত্র ছিল।
অ্যান্ড সাম কপার ছিল মানে তোমার তামা ছিল, অ্যান্ড ব্রাস সেটস এবং পিতলের তৈরি কিছু জিনিস ছিল। ঠিক আছে। দ্য স্প্রলিং হাউস, স্প্রলিং মানে হচ্ছে বিশাল বড়। দ্য স্প্রলিং হাউস ওয়াজ স্টিল কোয়াইট ইমপ্রেসিভ, বলছে সেই বিশাল বাড়িটা ছিল পুরো চিত্তাকর্ষক, মানে খুব আকর্ষণীয় বাড়ি ছিল, বিশাল বড় যেরকম হয় জমিদারের বাড়ি সেরকম। দো এ বিট ডিলাপিডেটেড, বলছে যদিও কিছুটা পরিমাণ ডিলাপিডেটেড মানে একটুখানি জরাজীর্ণ হয়ে গেছিল, তাও কিন্তু বাড়িটা খুব চিত্তাকর্ষক ছিল, স্প্রলিং হাউস বিশাল বাড়িটা। দেয়ার আর 5 বিগ হলস, সেখানে ছিল 5টা বড় বড় রুম হলস ছিল, অ্যান্ড 8 হিউজ বেডস এবং 8টা বড় বড় বিছানা ছিল, উইথ লায়ন শেপড লেগস, এবং কি ছিল সে তার পায়াগুলো, বিছানার পায়াগুলো সিংহের শেপ করা ছিল, সিংহের মতন আকৃতি দেওয়া ছিল। আচ্ছা। দ্য সিটিং রুম ওয়াজ অ্যাডর্ন, অ্যাডর্ন মানে হচ্ছে সজ্জিত বা সাজানো। দ্য সিটিং রুম ওয়াজ অ্যাডর্ন উইথ 2 থ্রোন লাইক চেয়ার্স অ্যান্ড কার্পেট, বলছে যে বসার ঘরটা সেটা সজ্জিত ছিল দুটো বড় বড় চেয়ারের মতন, থ্রোন মানে সিংহাসন দিয়ে, ঠিক আছে, এবং কার্পেট দিয়ে। দেয়ার আর 3 ওয়াল টু ওয়াল ডিউটিস, বলছে সেখানে ছিল 3টি এই দেয়াল থেকে ওই দেয়াল পর্যন্ত গাঁথা 17 ইঞ্চি, ডিউটিস মানে 17 ইঞ্চি, ঠিক আছে। সিটস ছিল মানে চাদর ছিল, টু কভার দেম সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য, অ্যান্ড স্যান্ডিলিয়ার্স, স্যান্ডিলিয়ার্স মানে হচ্ছে ঝাড়বাতি ছিল, যে বড় বড় ঝরে না ঝাড়বাতি ওগুলো, আচ্ছা, অ্যান্ড গ্যাস লাইটস এবং গ্যাস লাইট ছিল, এই কটা জিনিস ছিল। অল দিস ওয়্যার দ্য রেমন্যান্টস, অল দিস ওয়্যার বলছে এই সমস্তগুলো ছিল দ্য রেমন্যান্টস, রেমন্যান্টস মানে হচ্ছে অবশিষ্টাংশ, বাকি অংশ, বলছে অবশিষ্টাংশ ছিল কিসের, অফ অ্যান অ্যাফ্লুয়েন্ট পাস্ট, এবং অফ অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সমৃদ্ধশালী, বলছে এই সমস্ত কিছু ছিল একটি সমৃদ্ধশালী বা সমৃদ্ধ অবশিষ্টাংশ, ঠিক আছে। অ্যান্ড ওয়্যার নাও লাইং ইন দ্য ডার্কনেস অফ দ্য স্টোর রুম, বলছে এই যে সমস্ত কিছু ছিল এগুলো ছিল একটি সমৃদ্ধশালী রেমন্যান্টস অবশিষ্টাংশ, যেগুলো এখন লাইং শুয়ে আছে কোথায়, ইন দ্য ডার্কনেস অফ দ্য স্টোর রুম, কোথায় শুয়ে আছে, অন্ধকারময় যে স্টোর রুম সেখানে শুয়ে আছে। থ্রাইস এ ইয়ার, বছরে 3 বার, বিন্দুবাসিনী ব্রড দেম আউট, বিন্দুবাসী সেগুলোকে বাইরে নিয়ে আসে, অনলি টু ক্লিন অ্যান্ড এয়ার দেম, শুধুমাত্র সেগুলোকে ক্লিন পরিষ্কার রাখতে এবং এয়ার দেম সেগুলোকে হাওয়া লাগাতে। পুট দেম আউট ইন দ্য সান, সেগুলোকে রোদের মধ্যে রাখে, অ্যান্ড এগেন স্টোর দেম এওয়ে, এবং সেগুলোকে আবার স্টোর রুমে ঢুকিয়ে রাখে। ওয়েন হার অনলি সন নিরাদ, কেউ কিন্তু অন্য কিছু উচ্চারণ করবে না, নিরাদ, ঠিক আছে, কেউ আবার রয়কার করবে না, বলছে হোয়েন যখন, হার অনলি সন নিরাদ যখন তার একমাত্র ছেলে নিরাদ, দ্য সোল এয়ার, সোল মানে হচ্ছে অনলি, ঠিক আছে, সোল এয়ার মানে HEIR, এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, বলছে যখন তার একমাত্র ছেলে নিরাদ, দ্য সোল এয়ার টু দ্য সোল এয়ার টু দ্য ফ্যামিলি এস্টেট, এস্টেট মানে হচ্ছে সম্পত্তি, গট ম্যারিড, বলছে যখন তার একমাত্র ছেলে এবং তার পরিবারের একমাত্র সম্পত্তির মালিক যে ছিল নিরাদ, যখন বিয়ে করলো, শি হ্যাড লাইটেড আপ, সে জ্বালিয়েছিল দ্য স্যান্ডিলিয়ার্স উইথ 150 ক্যান্ডেলস, বলছে সে যে বড় বড় ঝাড়বাতিটা, ঠিক আছে, স্যান্ডিলিয়ার্সকে জ্বালিয়েছিল কি 150 ক্যান্ডেলস মানে 150 খানা ক্যান্ডেল মোমবাতি দিয়ে সেই ঝাড়বাতিটাকে সাজিয়েছিল যখন বিয়ে করেছিল তখন, বড় লোক ছিল যেরকম হয়। শি হ্যাড অ্যারেঞ্জড, সে আয়োজন করেছিল এ গ্র্যান্ড ফিস্ট, একটি বিশাল ভোজ, ফর অল হার টেনার্স, তার সমস্ত প্রজাদের জন্য, অ্যান্ড দ্য 2 থ্রোন চেয়ার্স, এবং 2টি সিংহাসনে জোগাড় করেছিল, আয়োজন করেছিল, ওয়ার প্লেসড অন দ্য কার্পেটেড ফ্লোর, এবং বলছে এবং 2টি বড় বড় সিংহাসন জোগাড় করেছিল, যে সিংহাসনগুলো সেই কার্পেটেড ফ্লোরের উপর রাখা ছিল, কাদের জন্য, ফর দ্য মোস্ট এমিনেন্ট ভিলেজ এলাইট, এমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট, বলছে তারা তো গ্রামে থাকতো, তো গ্রামের যে 2জন বিশিষ্ট মানুষ ছিল সেই 2টো মানুষদের জন্য ওই 2টো থ্রোন বা সিংহাসন আয়োজন করেছিল বসার জন্য। ওকে, তারপরে আশা করি বুঝতে পারছো। দ্য গেস্ট ফ্রম দ্য ব্রাইডস ফ্যামিলি, বলছে কনের বাড়ির যে সমস্ত গেস্ট ছিল, কনের পক্ষ যারা ছিল সোজা কথা বলতে গেলে, ওয়ার ডিউলি মানে যথাযথভাবে ইমপ্রেসড মানে প্রভাবিত হয়েছিল, বাই দ্য হসপিটালিটি, হসপিটালিটি মানে আতিথেয়তা, হসপিটালিটি, অ্যান্ড ফেল দ্যাট এবং অনুভব করেছিল দ্যাট দেয়ার ডটার তাদের যে মেয়ে হ্যাড বিন ম্যারিড ইনটু এন অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি, অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি মানে হচ্ছে অভিজাত পরিবার, বলছে তারা
হ্যাঁ, বলছেন কনের পক্ষে যে সমস্ত গেস্ট ছিল তারা মনে করেছিল যে তারা প্রথমত এই যে আতিথেয়তা এটা দেখে খুবই ইমপ্রেসড ছিল, প্রভাবিত হয়েছিল এবং তারা মনে করেছিল যে তাদের যে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে কোথায়, একটা অভিজাত পরিবারে, ঠিক আছে, অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি। তারপরে বাট সুন, কিন্তু তাড়াতাড়ি এ টাইম কেম, একটা সময় এলো, ওয়েন অল দ্য লাইটস ইন দ্য হাউস ওয়েন্ট অফ, যখন বাড়ির সমস্ত আলো নিভে গেল ফর এভার, চিরকালের জন্য। দ্য ফাদার অ্যান্ড দ্য সন ডাইড উইথ ইন এ ইয়ার অফ ইচ আদার, বলছে বাবা এবং ছেলে 1 বছর অন্তর অন্তর মারা গেল, মানে বাবা মারা গেছে তার ঠিক 1 বছর পরে ছেলে মারা গেছে, বুঝতে পারে এরকম। টু মেক ইট ওর্স, এটাকে আরো খারাপ করতে, দ্য কান্ট্রি ওয়াজ পার্টিশনস, দেশটা কি হলো, দেশটা ভাগ হয়ে গেল। মানে প্রথমত ওদের পরিবার দুজন মারা গেল, ঠিক আছে, তারপরে আবার আরো খারাপ ঘটনা কি ঘটলো, দেশটা ভাগ হয়ে গেল, বুঝতে পারলে, আরো খারাপ ঘটনা হয়ে গেল। উইথ টাইম দো, সময়ের সাথে সাথে, হার পার্সোনাল গ্রিপ সাবসাইড মানে প্রশমিত হওয়া, নেমে যাওয়া, ঠিক আছে, কমে যাওয়া। বলছে সময়ের সাথে সাথে সেই বিন্দুবাসিনীর যে দুঃখ সেটা কি, সেটা ধীরে ধীরে কমে এলো। সে অনুভব করেছিল সে অনুভব করেছিল দিস নিউ টেরার টু বি ইভেন মোর ডিভাস্টিং, বলছে এই যে নতুন যে টেরার, আতঙ্কটা আসছে, ঠিক আছে, বা এসেছিল উইথ হ্যাঁ, টেরার টু বি ইভেন মোর ডিভাস্টিং, বলছে বিন্দুবাসিনী যে নতুন আতঙ্কটা নিয়ে চিন্তা করেছিল, সে চিন্তা করেছিল যে এই আতঙ্কটা হয়তো আরো ডিভাস্টেটিং মানে বিধ্বংসীপূর্ণ হবে, ঠিক আছে। রায়টস, চারিদিকে দাঙ্গা হবে, মিনিংলেস ব্লাডশিট, হ্যাঁ ব্লাডশিট মানে হচ্ছে অর্থহীন রক্তপাত হবে, বেসলেস ফিয়ার মানে কোনো ভিত্তিহীন ভয় হবে। শি হ্যাড সিন দেম অল, বলছে সে এই সমস্ত কিছু দেখে নিয়েছে, ঠিক আছে, বলছে এই যে এত কিছু যে হতে পারে, এই সমস্ত কিছু বিন্দুবাসিনী আগে থেকেই ভেবে দেখে নিয়েছে, ঠিক আছে। দ্য ভিলেজ ওয়াজ ডেজার্টেড ইন ফ্রন্ট অফ আর হাইজ, তারপর কি হলো, তারপরে বিন্দুবাসিনীর চোখের সামনে তার পুরো গ্রামটা জনশূন্য হয়ে গেল, ডেজার্টেড হয়ে গেল। সি ওয়াজ টু টেরিফাইড টু ইট অর স্লিপ ফর ডেজ অন এন্ড, বলছে সে এতটাই আতঙ্কিত ছিল যে সে অনেক কটা দিন ধরে দিনের শেষে না ঘুমোতে পেয়েছে না খেতে পেয়েছে, মানে না ঘুমোতে পেরেছে না খেতে পেরেছে, এত এরকম অসুবিধা, মানে তার এরকম, মানে তার একটু ভয় হয়ে গেছে এরকম। ইন হার অ্যাংজাইটি টু লিভ দ্য প্লেস, বলছে সেই জায়গাটাকে ছাড়ার জন্য তার নিজস্ব উদ্বেগে শি প্যাকড হার থিংস, সে নিজের জিনিসপত্রকে গুছিয়ে নিল। বাট ইট ওয়াজ হার মুসলিম টেনান্টস, বলছে কিন্তু এটি ছিল তার একজন মুসলিম টেনান্টস মানে মুসলিম প্রজা, হু রিঅ্যাসিওর মানে আশ্বস্ত করে, যে আশ্বস্ত করেছিল হার তাকে, টু মেড হার আনপ্যাক এগেন, বলছে সে যখন এই ভয়ে তার উদ্বেগে তার জিনিসপত্রকে গুছিয়ে চলে যাওয়ার জন্য, তখন একমাত্র তার একজন মুসলিম প্রজা ছিল যে তাকে আশ্বস্ত করেছিল যে না মা আপনি যাবেন না, বা না ম্যাডাম আপনি যাবেন না, আপনি ওয়েট করুন, যেরকম বুঝিয়ে সুঝিয়ে আশ্বস্ত করে তাকে আবার জিনিসপত্রকে আনপ্যাক করেছিল, খুলে রেখেছিল। আচ্ছা, জাস্ট অ্যাজ ফিয়ার ইজ এভার প্রেজেন্ট হিয়ার, তখন বলছে মনে মনে বিন্দুবাসিনী ভাবছে যেন আমাদের এখানে সবসময় ফিয়ার ভয়টা লেগেই আছে। উডেন্ট ইট বি দ্য সেম wherever she went, আচ্ছা সে কি যেখানেই যাবে সেখানেই কি এই ভয়টা থাকবে? Where could she find a safe shelter for 4 helpless women, বলছে সে কোথায় খুঁজে পাবে একটি নিরাপদ আশ্রয়, কাদের জন্য? ফর 4 হেল্পলেস, অসহায় উমেনদের জন্য, 4টি উমেনদের জন্য। where they wouldn't feel threatened, যেখানে তারা বিপন্ন অনুভব করবে না। বলছে বিন্দুবাসিনী ভাবছে যে আচ্ছা আমি কি যেখানেই যাবো সেখানেই কি এরকম প্রবলেম হবে? এই পৃথিবীতে কি কোথাও জায়গা নেই যেখানে আমরা 4টে অসহায় আমরা মহিলা নিরাপদ আশ্রয়ে থাকতে পারবো, নির্ভয়ে থাকতে পারবো, নিজেদেরকে বিপন্ন অনুভব করবো না, এরকম বলছেন। অ্যাটলিস্ট অন্তত পক্ষে হিয়ার এখানে, ইন হার ওন হাউস অ্যান্ড গার্ডেন, তার নিজস্ব বাড়ি এবং বাগানে, উইথ হার স্মল এস্টেট, তার একটা ছোট্টখাটো সম্পত্তি নিয়ে, অ্যান্ড ইটস ইনকাম, এবং সেটির ইনকাম নিয়ে, আয় নিয়ে, শি ওয়াজ মাচ সেফার, সে এখানে যথেষ্ট পরিমাণে সেফার, নিরাপদ আছে। ওয়াজ সেফার, দ্য অনলি ফিয়ার বিং দ্যাট অফ মুসলিম, তার একমাত্র ভয় কিসের? ওই মুসলিমদের নিয়ে,
তার কিন্তু কোনো ভয় নেই, তার বিন্দুবাসিনী মনে কি, বিন্দুবাসিনী মনে কিন্তু কোনো ভয় নেই, সে চিন্তায় আছে, ঠিক আছে, চিন্তায় আছে যে আমাদের এখানে এত রকম সমস্যা দিচ্ছে, ঠিক আছে। তার আমার একমাত্র ভয় কি, সে মুসলিমদের দিন, মুসলিমরা না আমাদেরকে ঝামেলা করে, আমাদেরকে না বিপদ দিকে আনে, আমাদেরকে না ক্ষতি করে দেয়, বুঝতে পারলে, এরকম। ওয়াজ অ্যাবসোলিউট, আচ্ছা কথা গেল, হ্যাঁ মুসলিম, বাট দ্যাট ফিয়ার, কিন্তু সেই ভয়টা ইন হার কেস অ্যাটলিস্ট, তার পক্ষে অন্তত, ওয়াজ অ্যাবসোলিউটলি বেস্ট, বলছে তার পক্ষে ওই ভয়টা ছিল একদম ভিত্তিহীন, একদম একদম ভিত্তিহীন, অ্যাজ হ্যাড বিন প্রুভ টিল দেন, যেটা তোমার প্রমাণিত হয়েছিল। বলছে তার পক্ষে, হয় না বয়স হয়ে গেলে মানুষ মানে এক্সট্রা চিন্তা করতে শুরু করে, মানে জিনিসটা ঘটেনি তার আগেই বিন্দুবাসিনী ভেবে নিচ্ছে যে আমার সাথে এই ঘটবে, আমার সাথে ওই ঘটবে, হ্যান ঘটবে, ত্যান ঘটবে, আগেই ভেবে নিচ্ছে। যার ফলে কি, যার ফলে বলেছে যে তার এই যে ভয়টা, এই ভয়টা ভিত্তিহীন ভয় ছিল, কারণ এটা কিন্তু ভবিষ্যতে হয়নি, ঠিক আছে, এটা বিন্দুবাসিনী আগে চিন্তা করছে যে এরকম হতে পারে। তো সে বলছে এই ভয়টা ছিল তার কাছে ভিত্তিহীন এবং সেটা প্রমাণিত হয়েছিল। এবার পরবর্তীতে হয়তো ঝামেলা লেগেছিল, সেটা হতে পারে, সেটা বাকি গল্পটা পড়লে জানা যাবে। সি পন্ডার, সে চিন্তা করেছিল, দেখো সি পন্ডার, সে চিন্তা করেছিল ওভার দ্য সিচুয়েশন, সে এই সমস্ত ঘটনাগুলোকে চিন্তা করেছিল। দেন সামন মানে ডেকে পাঠানো, ডেকে পাঠিয়েছিল জামির মিয়াকে, ঠিক আছে, দ্য মোস্ট ডিপেন্ডেবল অ্যামং হার টেনার্স। বলছে কি, বলছে তারপর এত কিছু চিন্তা করে সে কাকে ডেকেছিল, জামির মিয়াকে ডেকেছিল। এই জামির মিয়া হচ্ছে মোস্ট ডিপেন্ডেবল অ্যামং দ্য হার টেনার্স, বলছে তার যতজন পূজা ছিল এই পূজার মধ্যে সব থেকে নির্ভরযোগ্য ছিল এই জামির মিয়া, ঠিক আছে। এই জামির মিয়ার প্রতি কিন্তু, আমি প্রথমে এই জামির মিয়ার প্রতি কিন্তু বিন্দুবাসিনী একেবারে নির্ভরযোগ্য ছিল। কারণ কি, কারণ বিন্দুবাসিনী পরিবারে তার স্বামীও বেশি ছিল না, তার একমাত্র ছেলে নীরাদও বেশি ছিল না। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্টে লেখো বুঝতে পেরেছি, এবং যদি কোথাও ডাউট থাকে তো সেই জায়গাটা তোমরা কমেন্ট লেখো, আমি পরবর্তী ভিডিওতে সেই ডাউটগুলো দেখে তোমাদের একটা ক্লিয়ার করার চেষ্টা করবো। আর আচ্ছা, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধবকে শেয়ার করে যাতে তারাও যাতে শিখতে পারে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যদি পরবর্তীতে পার্ট 2 এবং পার্ট 3 বাকি গল্পগুলো বা কবিতাগুলো নিয়ে আসি, সঙ্গে সঙ্গে তোমার কাছে ভিডিও যাবে এবং সেগুলো তোমরা ওয়াচ করতে পারবে। চলো, আজকের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।